আটকের পর তিনি বলেছিলেন, ইচ্ছে করলেই আমি পরিবারের সঙ্গে বিদেশে চলে যেতে পারতাম, কিন্তু শেখ হাসিনাকে রেখে যাব না বলেই দেশে রয়ে গেছি। সেই পলকই এখন শেখ হাসিনার সর্বোচ্চ শাস্তি চান বলে একের পর এক হাসিনার বিরুদ্ধে সাক্ষী দিয়েই যাচ্ছেন আদালতে। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরত আনতে ভারতের সাথে যোগাযোগের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নিতে পররাষ্ট্র মন্ত্রণালয়কে চিঠি দেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরত চেয়ে ভারতকে চিঠি দিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। সোমবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের কথা জানান পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। হাসিনা পালানোর পর থেকে ভারতের সাথে বাংলাদেশের শত্রুতা শুরু, পাল্টাপাল্টি বাগযুদ্ধে বারবারই হেরে যাচ্ছে দিল্লি। ডক্টর ইউনূসের তীক্ষ্ণ রণকৌশলের কাছে ভারতীয় গণমাধ্যম যেন এক কাগজে ভাগ। আমরা এমন একটা বাংলাদেশ গঠন করতে চাই যে বাংলাদেশে কোনো বৈষম্য থাকবে না। আপনারা সবাই রাজি আছেন, কিন্তু আমাদের স্টেজের লোকেরা রাজি না। কারণ আপনারা নিচে বসে আছেন সাধারণ চেয়ারে, ওনারা দামি চেয়ারে এখানে বসে আছে। তার মাঝে আবার তিনটা দেখেন ডিস্টিংগুইশড, ওইটার হাইট আরো বেশি। আইসা দেখি যে এই তিনটাতে আবার বিছানো আছে, কি বলে জানি, টাওয়াল দেওয়া আছে। তো আমি বৈষম্য বেশি দূর করতে পারি নাই, প্রথমে আমার টাওয়ালটা ফেলে দিছি। একজন মুক্তিযোদ্ধার গলায় জুতার মালা দিয়ে ঘোরানো হচ্ছে, এরকম একটা ভিডিও ভাইরাল হওয়ার পর থেকে আমাদের সোশ্যাল মিডিয়ায় তুমুল তর্ক বিতর্ক হচ্ছে। আমাদের এখনকার যে প্রবণতা, সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া জিনিস নিয়েও মেইন স্ট্রিম মিডিয়া প্রচুর কথা বলে, এবং সেটা মেইন স্ট্রিম মিডিয়াতেও এসছে। প্রায় সব নিউজের পোর্টালে নিউজটা হেডলাইন এরকম যে বীর মুক্তিযোদ্ধাকে, যেমন সমকাল লিখেছে কুমিল্লা বীর মুক্তিযোদ্ধার গলায় জুতার মালা। অনেকগুলো কথা আছে এটা নিয়ে, অনেক ডাইমেনশন আছে, প্রত্যেকটা নিয়ে কথা বলতে চাই। সবার আগে ছোট একটা ব্যাপার যদি বলি, সেটা হলো বীর মুক্তিযোদ্ধা বলাটা আমাকে হাস্যকর লাগে। এটা কথা আওয়ামী লীগ সরকার নিয়ম করেছিল, মুক্তিযোদ্ধা আগে বীর লিখতে হবে। মুক্তিযোদ্ধা শব্দটার মধ্যেই বীর শব্দটা আছে, এটা একটা রিডান্ডেন্ট শব্দ, ফালতু কথা। যারা ভাবছে আজকের মাহমুদুর রহমানের মতো মানুষকে বিতর্কিত করতে পারলে তারা খুব বড় কিছু হয়ে যাবে, তারা তো আসলে কোনো বিএনপির লোক না, তারা তো আসলে জাতীয়তাবাদী মূল্যবোধের কোনো লোক না, তারা তো আসলে ইসলামী ধর্মীয় মূল্যবোধের কোনো লোক না, কিংবা বাংলাদেশের সর্বধর্মীয় গোত্রীয় মানুষের মূল্যবোধের লোক নয়। প্রিয় দর্শক, হঠাৎ কেন আসিফ নজরুল ভালো হয়ে গেলেন? হঠাৎ কি করে উনার কথা এবং সুর পাল্টিয়ে গেল? আজকে উনি সাংবাদিকদেরকে ব্রিফ করেছেন এমনভাবে মনে হচ্ছে যে উনি একজন দেশের সকলের প্রিয় এবং পছন্দের মানুষ। বিপদে পড়লে আসলে মানুষ বাবার নামও ভুলে যায়, আবার তো হাসিনার নাম। এক সময় যেই হাসিনার আদেশেই অপকর্ম করে বেড়াতো এমপি মন্ত্রীরা, অবশেষে রিমান্ডে পাশার মধ্যে দিয়ে যখন গরম ডিম দিচ্ছে, তখন ঠিক সব কিছুই ফাঁস করে দিচ্ছে, এবং অবশেষে ক্ষিপ্ত হয়ে শেখ হাসিনার বিচারের দাবি জানাচ্ছে তারই পালিত সব এমপি মন্ত্রীরা। আমি বলছি ভাই, জোনায়েদ আহমেদ পলকের কথা, যে কথায় কথায় বলতো যে ইন্টারনেট আমরা বন্ধ করিনি, বন্ধ হয়ে গেছে। কারণ ইন্টারনেট বন্ধ করে একদম নিঃশেষ করে দেওয়া হয়েছে অনেক তাজা প্রাণ, যেন কোনো মিডিয়া প্রচার করতে না পারে, ভিডিও করতে না পারে। অবশেষে কিন্তু পলক নিজেই শেখ হাসিনার বিচারের দাবি জানাচ্ছে। প্রিয় দর্শক, বিস্তারিত জানবেন আজকের এই ভিডিওতে। অবশেষে শেখ হাসিনাকে ফিরে আনতে ভারতে চিঠি পাঠিয়েছে বাংলাদেশ সরকার। বাংলাদেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে চিঠি পাঠানো হয়েছে। আপনার কি মনে হয়, শেখ হাসিনা বাংলাদেশে ফেরত আসবে, বা শেখ হাসিনাকে ভারত বাংলাদেশে ফিরাবে বা পাঠিয়ে দিবে? আগেই মতামত জানানোর দরকার নেই। চলুন বিস্তারিত গুরুত্বপূর্ণ কয়েকটা ভিডিও নিয়ে আপনাদের সম্মুখে হাজির হয়েছি। আশা করি সবগুলো ভিডিও আপনারা মনোযোগ সহকারে দেখবেন এবং শুনবেন সকলের কথাগুলো। চলুন একটা লাইক দিয়ে বিস্তারিত আলোচনাগুলো শুনে আসি। প্রিয় দর্শক, হঠাৎ কেন আসিফ নজরুল ভালো হয়ে গেলেন? হঠাৎ কি করে উনার কথা এবং সুর পাল্টিয়ে গেল? আজকে উনি সাংবাদিকদেরকে ব্রিফ করেছেন এমনভাবে মনে হচ্ছে যে উনি একজন দেশের সকলের প্রিয় এবং পছন্দের মানুষ। ভালো হওয়ার চেষ্টাটা কেন করেছে? প্রিয় দর্শক, এই কারণে ভালো হওয়ার চেষ্টা করছে যে আন্তর্জাতিকভাবে যারা ইউটিউব এবং সোশ্যাল মিডিয়ায় কথা বলে, আমাদের সাংবাদিক ইলিয়াস হোসেন ভাই এবং ডাক্তার পিনাকি ভট্টাচার্যের একের পর এক ভিডিও বার্তার মাধ্যমে আজকে কিন্তু আসিফ নজরুল সঠিক পথে আসার জন্য এখন রাস্তা খুঁজছে। কারণ সে জানে যে উপদেষ্টা পদ থেকে চলে যাওয়ার পরে তার পালানোর কোনো জায়গা থাকবে না, না থাকবে দেশে, না থাকবে বিদেশে। তাই আসিফ নজরুল আজকে বাংলাদেশের উচ্চ আদালতে বিচারক নিয়োগে আওয়ামী লীগ কিভাবে দুঃশাসন করেছে, দুর্নীতি করে অযোগ্য অপদার্থদেরকে কিভাবে বিচারক বানিয়েছে তার একটি ফিরিস্তি তুলে ধরেছেন। পাশাপাশি আগামী শনিবার সকল মতের আইনজীবীদের সাথে, আইন বিশেষজ্ঞদের সাথে একটি ডায়ালগ করে নতুন করে আইন নিয়ে আইনের একটি সচিবালয় করা যায় কিনা, আইনের একটি মন্ত্রণালয় করা যায় কিনা, এবং 30-40 জন যোগ্য মানুষকে বিচারক নিয়োগ দিয়ে পুরাতন হাইকোর্ট, সুপ্রিম কোর্টের পুরাতন ওই চোর রাঘব বোয়ালদেরকে, ডাকাতদেরকে, যারা বিচারক হয়েছেন ডাকাতি করার জন্য, তাদেরকে কিভাবে বাতিল করা যায় সেই রকম একটি বক্তব্য উপস্থাপন করেছেন ওনার মন্ত্রণালয়ে বসে। 2000 দেখেছি, যখন নির্বাচন বলে কিছু না থাকে, আমার তো কারো কাছে জবাব দিতে হয় না, ইচ্ছা মতো নির্যাতন শুরু হয়। তখন এটা একটু বলে রাখলাম, সব সংস্কারের বলে যেন আমাদের নির্বাচন ভাবনা থাকে, স্মুথ ট্রানজিশনে পাওয়ার হতে হবে। এখন আমি বলি যে বিচার বিভাগের সংস্কারের দাবি যেটা, এগুলো তো পুরো মানে নতুন কোনো বিষয় না।
এগুলি বহু বছর যাবত আমরা উচ্চারণ করে আসছি। আমার মনে আছে, আমার নিজেরই মনে আছে, কমপক্ষে বোধ হয় 20-25 বছর যাবত বাংলাদেশে এই কথাগুলো উচ্চারিত হচ্ছে যে উচ্চ আদালতে বিচারক নিয়োগের জন্য আইন করতে হবে, নিম্ন আদালতের প্রকৃত স্বাধীনতা নিশ্চিত করতে হবে, উচ্চ আদালতের জন্য একটা সেক্রেটারিয়েট গঠন করতে হবে, একটা স্থায়ী প্রসিকিউশন সার্ভিস করতে হবে, আমাদের যে প্রসিডিউরাল লগুলো আছে এখানে লুপহোলগুলো অ্যাড্রেস করতে হবে যাতে মামলা এত বিলম্বিত না হয়, আমাদের অল্টারনেটিভ ডিসপিউট রেজলিউশন সিস্টেমটাকে আরো এফিশিয়েন্ট করতে হবে, কিন্তু আমরা জানি। এখন তারপরেও যখন আমরা একটা সংস্কারে যাই, আমরা সংস্কার কমিশন হয়েছে, আপনারা দেখেছেন বিচার বিভাগ সংস্কার কমিশন হয়েছে, আমি যখন এখানে দায়িত্বপ্রাপ্ত হয়েছে আমার কাছে মনে হয়েছে এখানে আসলাম কেন, ইফ আই ক্যানট মেক এনি ডিফারেন্স, আমার তো আসার দরকার নাই। আমার খুব হতাশ লাগতো এই সংস্কার কমিশন কবে রিপোর্ট দিবে, পলিটিক্যাল পার্টির সাথে ডায়লগ হবে, তারপর আমি কি আর সময় থাকবে। ফর্চুনেটলি আমি সংস্কার কমিশনের সাথে কথা বলেছি, আমাদের চিফ অ্যাডভাইজারের সাথে কথা বলেছি, উনি বলেছেন যেসব বিষয়ে অলরেডি জাতীয় ঐক্যমত্য আছে সেটা করে ফেলো, দেরি করার দরকার নেই। তিনি জানিয়ে দিয়ে যায় এখানে একটা হচ্ছে উচ্চ আদালতের বিচারক নিয়োগ, এটা হচ্ছে আমি মনে করি বাংলাদেশের সর্বনাশের অন্যতম কারণ। আমরা কেউ লক্ষ্য করি না, আমরা সারাক্ষণ খালি নিম্ন আদালতের স্বাধীনতা, নিম্ন আদালতের স্বাধীনতা বলে চিৎকার করি। নিম্ন আদালতের স্বাধীনতা বলতে আমরা বুঝি যে উচ্চ আদালতের কাছে তার জবাব দিতে থাকবে, এটাই তো। এখন উচ্চ আদালতে যদি হয় সবচেয়ে দুর্নীতিগ্রস্ত, সবচেয়ে মানে পলিটিক্যাল পার্টির প্রতি সবচেয়ে লয়াল, সবচেয়ে দলবাজ, তাহলে নিম্ন আদালত স্বাধীনতা আপনি কি করবেন? ঠিক আছে, প্রথম আমাকে ফিক্স করতে হবে উচ্চ আদালত। উচ্চ আদালত ফিক্স করতে হলে প্রথম যেটা করতে হবে সেটা হচ্ছে নিয়োগটা ঠিক করতে হবে। নিয়োগের সময় যদি জয় বাংলা বা জিন্দাবাদ বলা লোক শুধুমাত্র বিচারক হবে এটা নিশ্চিত হয়ে যায়, তখন তো আর ওই উচ্চ আদালতের কাছে আপনি কিন্তু আশা করতে পারেন না। ফলে এটা খুবই ভাইটাল এরিয়া। উচ্চ আদালতে নিয়োগের আইন যেটা আমরা 3টা ড্রাফট আমরা পেয়েছি, একটা বিচার বিভাগের সংস্কার কমিশন করে দিয়েছেন, একটা মাননীয় চিফ জাস্টিস করে দিয়েছেন ওনার অফিসের মাধ্যমে, আর এটা আছে যখন আপনার মনে আছে 111 গভর্নমেন্ট আমরা যখন বলি তারা তাদের আমলে একটা আইন করেছিল। তো 3টা ড্রাফট আমরা দেখেছি অনেক কাছাকাছি, ফান্ডামেন্টাল বিষয়ে সামান্য কিছু মতভেদ আছে। তো বেসড অন দোজ 3 ল আমরা নিজেরা আইন মন্ত্রণালয়ের পক্ষ থেকে একটা বড় কনসালটেশন করে একটা আইন করেছি। এই শনিবার ইচ্ছা আছে আপনারা যারা আইনবিদ আছেন, রাজনীতিবিদদের মধ্যে যাদের আইন সংশ্লিষ্ট আছে, আমরা স্বামী পারবারকে ডাকলে জাতীয় পার্টির ভিউটা আমরা পাবো। ঠিক আছে, এরকম একটা দলকে রিপ্রেজেন্ট করেন বা দলকে রিপ্রেজেন্ট করা ছাড়াও সারাকে আমরা যদি ডাকি আমরা লিগাল এক্সপার্টদের মতামত পাবো, ওনার বাইকে ডাকলে আমরা একাডেমিশনের মতামত পাবো। আমরা একটা ব্রড বেসড কনসালটেশন করবো এই শনিবারে, ইনশাআল্লাহ যত দ্রুত সম্ভব এই আইনটা করবো। আমরা যদি আইনটা করে 30-40টা ভালো বিচারপতি নিয়োগ দিয়ে যাই উচ্চ আদালতে, অন্তত মানুষ তো 20-25 বছর 30-40 ভালো বিচারপতির সেবাটা পাবে, অত নিযুক্ত হবে। প্রিয় দর্শক, আমরা আসিফ নজরুলের মুখ থেকে শুনলাম যে তারা যদি 30-40 জন সৎ, যোগ্য, মেধাবী বিচারক নিয়োগ দিয়ে যেতে পারেন তাহলে আগামী 20-30 বছর বাংলাদেশের মানুষ অন্তত ভালো বিচার পাবে এবং উচ্চ আদালতেই সর্বপ্রথম পরিবর্তনের দরকার। নিম্ন আদালত তো চলে উচ্চ আদালতের আদেশ ক্রমে, এবং নিম্ন আদালতে কোনো রায় হলে এটা উচ্চ আদালতে গিয়ে বাতিল হয়ে যায়। তাই উচ্চ আদালতকে সর্বপ্রথম সংস্কার করাটা জরুরি বলে উনি মনে করছেন এবং সংস্কারের জন্য আগামী শনিবার উনি ডায়লগে বসবে। বিভিন্ন রাজনৈতিক দল করে কিন্তু আইনের উপরে তারা পারদর্শী, তাদেরকে নিয়ে ডায়লগ করবে এবং তাদের কাছ থেকে পরামর্শ নিয়ে বর্তমানে তাদের হাতে যেই প্ল্যানটা আছে সেই প্ল্যানটা উপস্থাপন করবেন এবং সেইভাবে বাংলাদেশের আইন কমিশন বা আইন মন্ত্রণালয় বা আইনের জন্য আলাদা কোনো সেক্রেটারিয়েট তৈরির বিষয়টাও সিদ্ধান্ত হবে। আমি আবারও বলছি, আসিফ নজরুলের এই ভালো কথাগুলা যদি ভালো হয়ে যায় আর ভালোভাবে করে, তাহলে আগামী নির্বাচন যেহেতু খুবই সন্নিকটে, সেহেতু আমরা চাই নির্বাচন পর্যন্ত ভালো কাজগুলা ওদের মাধ্যমে ওদের কাছ থেকে আমরা আদায় করে নিব। সে কারণে আমাদের জবান, আমাদের মুখ, আমাদের কলম, আমাদের লিখুনি বন্ধ করা যাবে না। একজন মুক্তিযোদ্ধার গলায় জুতার মালা দিয়ে ঘোরানো হচ্ছে, এরকম একটা ভিডিও ভাইরাল হওয়ার পর থেকে আমাদের সোশ্যাল মিডিয়ায় তুমুল তর্ক বিতর্ক হচ্ছে। আমাদের এখনকার যে প্রবণতা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া জিনিস নিয়েও মেইন স্ট্রিম মিডিয়া প্রচুর কথা বলে এবং সেটা মেইন স্ট্রিম মিডিয়াতেও এসছে। প্রায় সব নিউজের পোর্টালে নিউজটা হেডলাইন এরকম যে বীর মুক্তিযোদ্ধাকে, যেমন সমকাল লিখেছে কুমিল্লা বীর মুক্তিযোদ্ধার গলায় জুতার মালা। অনেকগুলো কথা আছে এটা নিয়ে, অনেক ডাইমেনশন আছে, প্রত্যেকটা নিয়ে কথা বলতে চাই। সবার আগে ছোট একটা ব্যাপার যদি বলি, সেটা হলো বীর মুক্তিযোদ্ধা বলাটা আমাকে ভাষ্যকর লাগে। এটা কথা আওয়ামী লীগ সরকার নিয়ম করেছিল, মুক্তিযোদ্ধা আগে বীর লিখতে হবে। মুক্তিযোদ্ধা শব্দটার মধ্যেই বীর শব্দটা আছে, এটা একটা রিডান্ডেন্ট শব্দ, ফালতু কথা, এটা তো কোনো দরকার নেই। মুক্তিযোদ্ধা ইটসেলফ ইজ এনাফ যে তারা বীর। এখানে ঘটনাটা এরকম, কুমিল্লার 14 গ্রামে বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাই কানুর গলায় জুতার মালা দিয়ে লাঞ্ছিত করেছে স্থানীয় লোকজন। একটা স্কুলের সামনে এটা ঘটেছে, 1 মিনিট 46 সেকেন্ডের ভিডিও ভাইরাল হয়। স্থানীয় সূত্রে জানা যায় বীর মুক্তিযোদ্ধা কানু কৃষক লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য। স্থানীয় এমপি মুজিবুল হকের সঙ্গে বিরোধে জড়িয়ে তার বিরুদ্ধে একাধিক মামলা হয়েছিল। দুপুরে তাকে পেয়ে 10 থেকে 12 জন মিলে তাকে এটা জুতার মালা দেয়। ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায় স্থানীয় জামায়াত সমর্থক প্রবাসী আবুল হাসিমের নেতৃত্বে ওহিদ রাসেল পলাশ সহ 10-12 ব্যক্তি এলাকা থাকতে পারবে কিনা এই হুমকি দিচ্ছেন। ওই ব্যক্তিরা বলতে থাকেন 1 গ্রাম লোকের সামনে মাফ চেতে পারবেন কিনা, অন্যরা বলতে থাকেন তিনি কুমিল্লা আউট, এলাকা আউট, ছেড়ে দাও। ভিডিওটা আমি দেখেছি, আপনারা অনেকেই হয়তো দেখেছেন। এসব বলা হচ্ছে, একটা জায়গায় এরকম বলা হচ্ছে, এটা সিগনিফিক্যান্ট যে তুমি কি আমাদেরকে এলাকায় থাকতে দিয়েছিলে। আসলে আওয়ামী লীগ তার শাসন আমলে তার অত্যাচার নিপীড়ন এমন পর্যায়ে নিয়ে গিয়েছিল যে মানুষের মধ্যে প্রতিশোধ স্পৃহা তৈরি হওয়া ভুল না, এবং প্রতিশোধ স্পৃহা মানুষের একটা জন্মগত ইনস্টিংক্ট, এটা মানুষের ভেতরে থাকে বিল্ট ইন। সেই প্রতিশোধ স্পৃহা এরকম একটা ফেভারেবল কন্ডিশনে মাথাচাড়া দিয়ে উঠতে পারে, সেটাও অস্বাভাবিক না। বহুদিন এই কথা বলেছি। এর মধ্যে সিগনিফিক্যান্ট ব্যাপারগুলো কি আছে? জামায়াতের নেতা কর্মীরা এই কাজটা করেছেন, যদি এই রিপোর্টেই আছে জামায়াতের যিনি ওখানকার দায়িত্বশীল আছেন তিনি এটাকে স্বীকার করেননি, তিনি বলছেন সমর্থক হলেও হতে পারে, ডিনাউন্স করার টেন্ডেন্সি আছে। মানে সাম্প্রতিক সময়ে জামায়াতের লোকজন কোনো রকম কোনো সমস্যার সাথে জড়িত হচ্ছে না এই আলাপ আছে। এটা একটা ডিফারেন্ট
পার্সপেক্টিভ আমাদেরকে দেবে যে তারাও বিভিন্ন রকমভাবে বিভিন্ন রকম অন্যায়ের সাথে জড়িত। মানে এখানে অন্যায়টা কোথায় হলো? বীর মুক্তিযোদ্ধাকে কি গলায় জুতার মালা দেওয়া যাবে না? তাহলে কথাটা এরকম দাঁড়ায়, দ্য টোন ইটসেলফ। আমি অনেককে ফেসবুকে এভাবে লিখতে দেখেছি, আমজনতা নন বীর মুক্তিযোদ্ধা হলে গলায় জুতার মালা দেওয়া জায়েজ আছে, বীর মুক্তিযোদ্ধা বলে জায়েজ না। মানে বীর মুক্তিযোদ্ধাদের স্খলন, আমি খুব মন খারাপ নিয়ে ইলেকশনের আগে দুজন মানুষকে খুব বাজে ভাষায় আক্রমণ করে ভিডিও করেছিলাম। একজন হচ্ছে শাহজাহান উমর, উনি বীর উত্তম, মানে উনি মারা গেলে বীর শ্রেষ্ঠ হতে পারতেন, মানে জীবিতদের মধ্যে সবচেয়ে বড় খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা। আরেকজন জেনারেল ইব্রাহিম, বীর প্রতীক, বীর মুক্তিযোদ্ধা। তাদের স্খলন, তাদের পচন, তারা কিভাবে শেখ হাসিনার পা চেটে এমপি হতে গিয়েছেন আমরা দেখি নাই, এই দেশকে ধ্বংস করতে গিয়েছে দেখি নাই। সুতরাং বীর মুক্তিযোদ্ধা হয়েছে তাই তাকে কিছু করা যাবে না, এটা খুব বাজে কথা। এটা হলো প্রথম ভুল, প্রথম প্রবলেম। আওয়ামী লীগের কৃষক লীগের কেন্দ্রীয় সদস্য এবং আওয়ামী লীগের ৯৯% মানুষ আপাদমস্তক ক্রিমিনাল যারা দলে ছিল, এমনকি যারা নৈতিকভাবে সমর্থন করে তারাও ক্রিমিনালদেরকে সমর্থন করেন। এই লোক ক্রিমিনাল হওয়ার সম্ভাবনা অনেক বেশি, কোনো সন্দেহ নাই। আওয়ামী লীগ মানে ক্রিমিনাল, এবং একটা কৃষক লীগের কেন্দ্রীয় কমিটিতে থাকা লোক ক্রিমিনাল হওয়ার সম্ভাবনা ৯৯%। সো মুক্তিযোদ্ধারা ক্রিমিনাল হতেই পারেন, প্রচুর ধান্দা বাজাচ্ছেন, এই দেশকে ধ্বংস করেছেন। আমাদের মানে দেশের মানে খনিজ সম্পদ, জ্বালানি খনিজ সম্পদ নষ্ট করা মানুষের মধ্যে যে মানুষগুলো সবচেয়ে সামনের কাতারে থাকবেন, আমাদের ভবিষ্যৎ ধ্বংস করেছেন। তৌফিক ইলাহি চৌধুরী, শেখ হাসিনা জ্বালানি উপদেষ্টা, বীর বিক্রম। এবং আমরা কেউ শিক্ষা করি, ভদ্রলোক হার্ভার্ড পিএইচডি, শিক্ষা হলেই নাকি বিরাট সব জ্ঞানীগুণী হয়ে যেতে পারে, আমাদের পার্লামেন্টে শিক্ষাগত যোগ্যতা যোগ করা উচিত নির্বাচনের ক্ষেত্রে, এরকম আলাপ আছে, উইচ আই স্ট্রংলি ডিসঅ্যাগ্রি। তো সুতরাং ওটা ব্যাপার না, আলাপটা আসলে ভিন্ন। আলাপটা আসলে বীর মুক্তিযোদ্ধা হন বা না হন, আওয়ামী লীগের ক্রিমিনাল হন বা না হন, তাতে কিছু আসে যায় না। একটা মানুষের, আমাদের যে লিখেছিলাম মানবিক মর্যাদা কনসেপ্টটা কি আমরা যে লিখেছি আমাদের স্বাধীনতার ঘোষণাপত্রে, সেটার মানে আমরা অনেকেই জানি না। হিউম্যান ডিগনিটি কনসেপ্টটা এসছে ইউনিভার্সাল ডিক্লারেশন অফ হিউম্যান রাইটস থেকে, যেটা মানুষ শুধুমাত্র মানুষ, উনি মানুষ হিসেবে জন্মেছেন, এই কারণে তিনি কতগুলো রাইটের জন্য এন্টাইটেলড। তার জাতি, ধর্ম, বর্ণ, গোত্র, তিনি ক্রিমিনালকে ক্রিমিনাল না, তিনি আওয়ামী লীগকে আওয়ামী লীগ না, এসব কোনো আলাপের বিষয়ই না। উনি ওই অধিকারগুলো পাবেন। সেটা কি? উনি আইনের আশ্রয় লাভের অধিকারী হবেন। আমরা লিখে দিয়েছি সকলে আইনের দৃষ্টিতে সবাই সমান এবং সমান আশ্রয় লাভের অধিকারী। তিনি অপরাধ করেছেন, আমরা ধরে নিয়ে এই কথা বলি, তার আইনি সুরক্ষা পাওয়ার অধিকার আছে। তাকে গ্রেফতার করে মামলা হবে, তাতে তার বিচার হবে, রাষ্ট্র তার বিচার করবে। আমি প্রায় বলে খুব কেতাবি কথার মতো বলেন অনেক, কিন্তু আমি দ্য ভেরি ফার্স্ট ডে আমি কথাগুলো বলতে শুরু করেছি শেখ হাসিনা পতনের পর থেকে, 5 অগস্ট থেকে বলা শুরু করেছি। এরপরও আওয়ামী লীগের ভয়ঙ্কর কোনো ক্রিমিনালকে যখন আদালতে নেওয়া হয়েছে, হেনস্থা হয়েছে, তার উপর আক্রমণ হয়েছে, আমি সেগুলো স্ট্রংলি প্রটেস্ট করেছি, গালি খেয়েছি, সমালোচিত হয়েছে, তারপরে করেছি। আমি এই জায়গাটায় থাকবো। সুতরাং এই ভদ্রলোক কৃষক লীগের একটা ক্রিমিনাল হলেও তার গলায় জুতার মালা দিয়ে তাকে এইভাবে অপমান করা কোনোভাবেই আমরা গ্রহণ করি না। এটা শেখ হাসিনার মতো কাজ হলো, সোজা সাপটা কথা। আমি শুরুতে বলছিলাম যে প্রতিশোধ স্পৃহা যৌক্তিক কারণেই আছে, বলছিলেন অনেকে, কিন্তু সে প্রতিশোধ স্পৃহা যদি আমরা এখন উগরে দেই, আমরা বিজয়ের পর এই বিজয় কলঙ্কিত হচ্ছে। সুতরাং যারা এই কাজগুলো করেছে ভিডিওতে দেখা যাচ্ছে, সেই মানুষগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া দরকার, জরুরি। কত বড় সাহস তাদের, তারা মনে করছেন এই ভিডিও করা যায়, করে ছেড়ে দেওয়া যায়। তারা দেখছেন কেউ ভিডিও করছে, they didn't care। সুতরাং এই মানুষগুলোর বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া দরকার। এটা জামায়াত হোক, বিএনপি হোক, যেই হোক না কেন, তাদের বিরুদ্ধে সরকারকে ব্যবস্থা নিতে হবে। এই অন্যায় যারা করছেন, এই অপরাধ যারা করছেন। আমরা বাংলাদেশকে আসলে দেখতে চাই, আমি অনেকবার বলেছি, অনেক শ্রোতে জিজ্ঞেস কেমন বাংলাদেশ দেখতে চান শেখ হাসিনা যাওয়ার পর। 2013 সালের কিছু শাহবাগীদের কারণে আজ বিতর্কিত হচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ সেজে তারা বিভিন্ন জায়গায়, বিভিন্ন পেজে বিভিন্ন মন্তব্য কিংবা বক্তব্য প্রদান করে যাচ্ছেন। মনে হচ্ছে যেন মায়ের চাইতে মাসির দরদ অনেক বেশি। সাম্প্রতিক সময় আমরা দেখছি তারা বাংলাদেশের সজ্জন ব্যক্তিত্ব, সাংবাদিকতার জগতের দিকপাল, আমার দেশ সম্পাদক মাহমুদুর রহমানকে পর্যন্ত ছাড় দেয়নি। তারা মন্তব্য করেছিলেন, আমাদের প্রিয় শহীদ, সকলের প্রিয় ব্যক্তিত্ব, বাংলাদেশের স্বাধীনতার সূর্য সন্তান যারা 2024-এ অবদান রেখেছেন, সেই ওয়াসিমের ছবি নিয়ে বিতর্কিত কর্মকাণ্ড। ওয়াসিমের ছবিটি রাতের বেলা যখন পাবলিশড হয় আমার দেশের টেস্ট কেস, সেই সময় ভুলবশত পিকচারটি সেখানে কেউ দেখতে পায়নি। পরক্ষণেই পরিবর্তন করে সকালের আগেই যেই পত্রিকা ছাপা হয়েছে এবং মানুষের হাতে গিয়েছে, সেটাতে ওয়াসিমের ছবি সহ ছিল। কিন্তু একটি গোষ্ঠী আমার দেশের মাহমুদুর রহমানকে বিতর্কিত করতে লাগলো। আমার দেশ পত্রিকাকে পর্যন্ত বন্ধ করার জন্য তারা উঠে পড়ে মাঠে নামলো। তারা প্রচারণা চালালো, বয়কট করতে হবে আমার দেশ। কিন্তু এরা কারা? এরা কি মাহমুদুর রহমানের চাইতে ত্যাগ, তিতিক্ষায়, দেশপ্রেমে উজ্জীবিত কোনো মানুষ? এরা কারা? এরা কি আসলে সত্যিকার বিএনপি কিংবা জাতীয়তাবাদী মূল্যবোধের কোনো মানুষ? এরা কারা? আসলে কি এরা এখন পর্যন্ত মাহমুদুর রহমান যে জুলুম, নির্যাতন, অত্যাচারের শিকার হয়েছে তার ধারে কাছেও পৌঁছেছে? না। কিন্তু যারা হচ্ছে সুযোগ সন্ধানী এবং বর্তমান ফেসিবাদ আওয়ামী লীগের পতনের পরে বাংলাদেশে পরগাছা হিসাবে বেঁচে থাকার জন্য নিজেদেরকে ভোল পাল্টিয়ে বিএনপির কাঁধে ভর চড়ানোর জন্য কিছু মানুষ এই কাজ করছে। আপনারা জানেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতা হচ্ছেন আমাদের সাবেক 3 বারের প্রধানমন্ত্রী, বাংলাদেশের গণমানুষের নেত্রী, দেশনেত্রী বেগম খালেদা জিয়া। বাংলাদেশের এই দেশনেত্রী বেগম খালেদা জিয়ার যত জুলুম, অত্যাচার, নির্যাতন সহ্য করেছে তা দ্বিতীয় আরেকজন ব্যক্তিকে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে দেখাতে পারবেন না।
দেশ নায়ক জনাব তারেক রহমান, যিনি বাংলাদেশের মানুষের কাছে, যুবকদের কাছে সবচাইতে জনপ্রিয় একজন ব্যক্তিত্ব। রাজনীতিতে তার যে দূরদর্শিতা, সেটা ধারে কাছেও বাংলাদেশের অনেক মানুষকেই আপনি পাবেন না। বলতে গেলে এক বাক্যে এই মুহূর্তে বাংলাদেশ যেই মানুষটির অপেক্ষায়, যার নেতৃত্বের অপেক্ষায়, তিনি হচ্ছেন জনাব তারেক রহমান। আজ এই দেশনেত্রী বেগম খালেদা জিয়ার চাইতে, তারেক রহমানের চাইতে বেশি বোঝা মানুষগুলোই বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ক্ষতি করে এমন ক্ষতি করছে, মনে হচ্ছে যেন দলটাকে তারা গর্তে ফালানোর জন্য অপেক্ষা করছে। অথচ দেশনেত্রী বেগম খালেদা জিয়ার বক্তব্য, আজকের জননেতা জনাব তারেক রহমান সাহেবের বক্তব্য প্রতিনিয়ত ঐক্য প্রতিষ্ঠার বক্তব্য। তারা চায় বাংলাদেশে যে কোনো মূল্যে ঐক্য প্রতিষ্ঠিত হোক, সকল রাজনৈতিক দলের নেতৃবৃন্দের সাথে তাদের সুসম্পর্ক থাকুক, বাংলাদেশের ছাত্র সমাজ, যুব সমাজ এবং বাংলাদেশের সকল সংবাদ মাধ্যম থেকে শুরু করে বাংলাদেশে যারা মজলুমের পক্ষে, তাদের সাথে এই দেশ নায়ক জনাব তারেক রহমান এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়া কিন্তু সর্বসময় তারা চিন্তা করছেন এবং তাদের পাশেই আছেন। কিন্তু একটি গোষ্ঠী দেখবেন ফেসবুকে বিনা কারণে কিংবা কারণ থাকুক কিংবা না থাকুক টেনে হেঁচড়ে বাংলাদেশের জাতীয়তাবাদী দলের সাথে ভিন্ন অন্য কোনো দল কিংবা ছোট ভাইদের সাথে দূর সম্পর্ক তৈরির জন্য উঠে পড়ে লেগেছে। যেমন আপনি হঠাৎ করে দেখবেন জামাত শিবিরের চরম মাত্রার বিরোধিতা করা। আমি জামাত শিবিরের পক্ষে কিংবা বিপক্ষের কোনো স্টেটমেন্ট বিএনপি দেখ, সেটার তো দরকার নেই। বিএনপি, দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং তারেক রহমান তো তাদেরকে নিয়ে ব্যস্ত নাই, তারা ঐক্য নিয়ে ব্যস্ত, কিন্তু আপনি ব্যস্ত জামাত শিবির নিয়ে। এরপরে আপনি দেখবেন কিছু কিছু লোক ছাত্রদেরকে নিয়ে বিতর্কিত করার জন্য মাঠে পড়ে লেগেছে। এই ছাত্ররা 24-এর গণ আন্দোলন করে বাংলাদেশের মানুষের নেতৃত্ব দিয়ে বাংলাদেশকে স্বাধীন করে দিয়েছে। ছাত্রদেরকে স্বীকৃতি দিয়ে এই দেশনেত্রী বেগম খালেদা জিয়া প্রথম বক্তব্য রেখেছেন এবং তার ভিডিও এখনো বাংলাদেশের সব জায়গায় কিন্তু প্রচারিত হয়েছে। দেশ নায়ক জনাব তারেক রহমান যতগুলো বক্তব্য দিচ্ছেন, প্রত্যেকটি বক্তব্যের মধ্যেই কিন্তু এই ছাত্র জনতার কথা স্বীকার করে তারপরে বক্তব্য দিচ্ছেন। তার অর্থই হচ্ছে আমরা ছাত্র জনতাকে প্রতিপক্ষ মনে করি না, আমরা ছাত্রদের এই বিপ্লবকে ধারণ করি, লালন করি। ছাত্র জনতা আমাদের অনেক বিষয়ে বক্তব্য রাখতেই পারে, কিন্তু আমরা তাদের প্রত্যেকটি বক্তব্যের রিয়্যাক্ট দেখানোর জন্য বসে থাকবো না। কারণ আমরা বাংলাদেশের সর্ববৃহত্তর একটি দল, সর্বোচ্চ ত্যাগ আমাদের থাকতে হবে, সর্বোচ্চ ধৈর্য আমাদের থাকতে হবে, সর্বোচ্চ ভালোবাসা মানুষের প্রতি আমাদের থাকতে হবে, সর্বোচ্চ ন্যায় নিষ্ঠা এবং আদর্শ আমাদের থাকতে হবে। তাহলে ওরা কারা যারা আজকের এই দলটাকে বিতর্কিত করার জন্য নিজের ফেসবুককে ব্যবহার করে কিংবা ইউটিউবকে ব্যবহার করে কিংবা যে কোনো জায়গায় যে কোনো মূল্যে এই সকল ইস্যুগুলোকে টেনে এনে ঠিক আওয়ামী লীগ যেভাবে সমালোচনা করতো সেইভাবে সমালোচনায় মাঠে পড়ে লেগেছে। এর কারণ হচ্ছে তারা সত্যিকার শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ বিশ্বাস করে না। এর কারণ হচ্ছে তারা সত্যিকার দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং তারেক রহমানের আদর্শকে লালন করে না। যদি তাই করতো তাহলে তারা এই ধরনের অ্যাক্টিভিটিস করতে পারে না। কারণ তাদের মাথায় ঢুকে গিয়েছে যে আমাকে যে কোনো মূল্যে ফার্স্ট হতে হবে। কিভাবে? এই ফেসবুকে লেখালেখি করে আমার বিরুদ্ধে যদি কোনো একজন ছাত্র একটা পোস্ট করেছে, ওটার এন্টি পোস্ট আমি 5টা করতে পারলেই মনে হয় আমার বিজয়। আসলে এই পোস্ট যে আমার ক্ষতি করছে সেই জ্ঞানটুকু তাদের নেই। শুধু জ্ঞান নয়, আমি মনে করি তারা আপনার আমাদের কেউ নয়। তারা উঠে এসে জুড়ে বসে আপনার পাশে আপন হওয়ার চেষ্টা করছে মাত্র। কয়েক বছরের মধ্যে দেখবেন কয়েক ধরনের ভিডিও তাদের বাংলাদেশে প্রচলিত আছে, যারা বিন্দুমাত্র বিএনপির হয়ে কোনোদিন কাজ করেন নাই। হঠাৎ করে বিএনপির জন্য মাঠে নেমেছেন। কি ভাবছেন তিনি বিএনপি হয়ে গিয়েছেন? মোটেও না। যারা ভাবছে আজকের মাহমুদুর রহমানের মতো মানুষকে বিতর্কিত করতে পারলে তারা খুব বড় কিছু হয়ে যাবে, তারা তো আসলে কোনো বিএনপির লোক না, তারা তো আসলে জাতীয়তাবাদী মূল্যবোধের কোনো লোক না, তারা তো আসলে ইসলামী ধর্মীয় মূল্যবোধের কোনো লোক না, কিংবা বাংলাদেশের সর্বধর্মীয় গোত্রীয় মানুষের মূল্যবোধের লোক নয়। আমরা বাংলাদেশটাকে শান্তিপূর্ণ অবস্থানে দেখতে চাই, বাংলাদেশটাকে আমরা সঠিক জায়গায় নিয়ে যেতে চাই, এবং সেটা সম্ভব তারেক রহমানের নেতৃত্বেই। কিন্তু তার এই নেতৃত্বকে বিতর্কিত করতে যেমন দেশি বিদেশি ষড়যন্ত্র চলছে, তেমনি আমাদের মধ্যেও ঘাপটি মেরে কিছু মানুষ এই অপকর্মে লিপ্ত হচ্ছে। মনে রাখবেন, আপনি যত বড় শক্তি, আপনার গায়ে তত বড় ঢিল মানুষ মারবেই। আমাদের গায়ে ঢিল মারুক, তারেক রহমানের গায়ে ঢিল মারুক, খালেদা জিয়ার গায়ে ঢিল মারুক, তাতে খালেদা জিয়ার কোনো 1 ইঞ্চিও ক্ষতি হবে না, তারেক রহমানের 1 ইঞ্চিও ক্ষতি হবে না। বরং আগামীর বাংলাদেশকে ঐক্যবদ্ধভাবে রক্ষা করতে হলে বিএনপি, জামাত, হেফাজত, চরমনাই, বাংলাদেশের ডান বাম ছোট বড় সকল রাজনৈতিক দলের মধ্যে একটি ঐক্য থাকতে হবে, সংযত আচরণ করতে হবে, ভালোবাসা থাকতে হবে। বাংলাদেশের প্রত্যেকটি শ্রেণীর পেশার মানুষের সাথে আমাদের সুসম্পর্ক বৃদ্ধি করতে হবে। যদি সেটা আমরা করতে ব্যর্থ হই, তাহলে আওয়ামী লীগ এখানে জয় জয়কার করবে। কারণ আওয়ামী লীগের উদ্দেশ্য হচ্ছে অনৈক্য সৃষ্টি করে তাদের এই লুকিয়ে থাকা দোসরগুলো আবার মাঠে ময়দানে নতুন করে কাজ করতে চায়। অতএব এই দেশকে যদি এগিয়ে নিয়ে যেতে চান, দেশকে যদি সত্যিকার অর্থে ভালোবাসতে চান, তাহলে সবার আগে উচিত হবে দেশকে ভালোবাসুন, দলকে ভালোবাসুন, দলের নীতি এবং আদর্শ নিয়ে আপনি চলার চেষ্টা করুন। আপনার কথা, কাজ, কর্ম যাতে এদেশের কোনো মানুষের কষ্টের কারণ না হয়, কোনো দলের কষ্টের কারণ না হয়। হ্যাঁ, আটকের পর তিনি বলেছিলেন, ইচ্ছে করলেই আমি পরিবারের সঙ্গে বিদেশে চলে যেতে পারতাম, কিন্তু শেখ হাসিনাকে রেখে যাব না বলেই দেশে রয়ে গেছি। সেই পলকই এখন শেখ হাসিনার সর্বোচ্চ শাস্তি চান বলে একের পর এক হাসিনার বিরুদ্ধে সাক্ষী দিয়েই যাচ্ছেন আদালতে। কাঠগড়ায় দাঁড়িয়ে পলক আনিসুলরা যে স্বীকারোক্তি দিচ্ছেন তা শেখ হাসিনার সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার জন্য যথেষ্ট বলে ভাবছেন আইনের লোকজন। চাচা আপন প্রাণ বাঁচা পিরিয়ডেও যে পলক তার প্রভু শেখ হাসিনাকে ছেড়ে যাননি, সেই পলকই এখন সব অপরাধের দায় চাপাচ্ছে হাসিনার উপর। আদালতে দাঁড়িয়ে নিজ মুখেই ইন্টারনেট কাণ্ডের গোমর ফাঁস করল সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক।
গণঅভ্যুত্থানে শেখ হাসিনা সরকার যখন বেকায়দায় পড়ে যায় তখন এক নির্বাহী আদেশে রাজনৈতিক স্বার্থ এবং জনশৃঙ্খলার অজুহাতে বন্ধ করে দেওয়া হয় ইন্টারনেট সেবা। তবে এর আগেও 2023 সালে 3 বার এবং 2022 সালে 6 বার মোবাইল ইন্টারনেট পরিষেবা বন্ধ করেছিল আওয়ামী লীগ সরকার। কিন্তু ইন্টারনেট বন্ধের বিষয়টি নেতিবাচক আলোচনার জন্ম দেয়। কোটা সংস্কার আন্দোলনের সময় ইন্টারনেট বন্ধ করে দেয়। আর কাঠগড়ায় দাঁড়িয়ে পলক এবার স্পষ্ট বললেন শেখ হাসিনার নির্দেশেই তিনি ইন্টারনেট বন্ধ করে দিয়েছিলেন। বিগত সরকার 17 জুলাই রাত থেকে মোবাইল ইন্টারনেট এবং 18 জুলাই রাত থেকে ব্রডব্যান্ড ইন্টারনেট বন্ধ করে দেয়। 5 দিন পর 23 জুলাই ব্রডব্যান্ড ইন্টারনেট টানা 10 দিন পর 28 জুলাই মোবাইল চালু করা হয়। অবশ্য তারও 3 দিন ফেসবুক, হোয়াটসঅ্যাপ, ইউটিউব সহ অনেক জনপ্রিয় অ্যাপ বন্ধ রাখা হয়েছিল। তখন পলক ইন্টারনেট বন্ধের বিষয়ে সাংবাদিকদের জানিয়েছিলেন অবকাঠামোয় অগ্নিসংযোগের ফলে সেবা দেওয়া সম্ভব হয়নি। তাদের তখনকার এই কল্পিত অজুহাত সাধারণের কাছে হাস্যকর মনে হয়েছিল, কিন্তু ক্ষমতার ছড়ি তখনও তাদের হাতে বলে সবাই কেবল মুচকি হেসেছিল। কিন্তু তাতেও দমানো যায়নি গণমানুষের আন্দোলন। মসনদের আশা ছেড়ে আওয়ামী লীগের বাঘা বাঘা নেতারা যখন তাদের নেত্রীর পিছুটা না রেখেই উড়লেন বিমানে, তখনও শেখ হাসিনাকে ছাড়তে নারাজ পলক। তবে পরিবারের নিরাপত্তায় স্ত্রী সন্তানকে ঠিকই পাঠিয়েছিলেন বিদেশ। পরে যখন পলকদের রেখে হাসিনাই পালিয়ে যান তখন চুপসে যান নেতাকর্মীরা। রিমান্ড আর জেল হাজতে পলক অনেক কেঁদেছেন বলেও খবর চাউর হয়। হাসিনার পালিয়ে যাওয়ার 4 মাস হয়ে গেছে, এখনো আওয়ামী লীগ বা হাসিনার রাজনীতিতে ফেরার কোনো সম্ভাবনা দেখছে না কেউই। এমন অবস্থায় নিজেদের রক্ষায় এবার মুখ খুলতে শুরু করেছেন পলকরা। আনিসুল হক, সালমান এফ রহমান, জুনায়েদ পলক, দীপু মনি সবাই কম বেশি দায় চাপাচ্ছে শেখ হাসিনার উপর। তবে প্রিয় দর্শক শ্রোতা, আশা করি সবগুলো ভিডিওই আপনারা দেখেছেন এবং বিস্তারিত আলোচনাগুলো শুনেছেন, অনেক কিছুই জেনেছেন, বুঝেছেন। এবার অবশ্যই আপনাদের মূল্যবান মতামত জানিয়ে দিন। তো আপনাদের কি মনে হয়, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বর্তমানে যে ভারতে পালিয়ে রয়েছেন, সে কি বাংলাদেশে আবারও ফেরত আসবে? বা ঢাকা থেকে যে চিঠি পাঠানো হয়েছে, ফেরত কি পাঠাবে ভারত থেকে? আপনার কি মনে হয়? বা ডক্টর ইউনূস সরকার কি তাকে ভারত থেকে এনে বাংলাদেশের জমিনে তাকে শাস্তি প্রদান করাতে পারবেন? একটু বিস্তারিত আপনাদের মতামত জানান, আপনার কি মনে হয়? আর পারলে ভিডিওটি শেয়ার করুন। আর আমাদের এই চ্যানেল নাসির ইসলামিক মিডিয়া সেন্টার যদি আপনারা নতুন হয়ে থাকেন, প্রতিনিয়ত এ ধরনের সকল প্রকার নিত্য নতুন আপডেট, গরম গরম খবরগুলো পেতে আমাদের এই নাসির ইসলামিক মিডিয়া সেন্টার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। আর ইতিমধ্যে যারা করেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে ভিডিওটি এখানে শেষ করছি। আবারও দেখা হবে, কথা হবে নতুন কোনো টপিক, নতুন কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।